আসসালামু আলাইকুম। বাংলা টেক ডেস্কে খন্দকার শরীফ। আর অনেকদিন হয়ে গেছে আসলে একটা বিষয় নিয়ে কথা বলার ছিল। এলপিজি কিংবা সিএনজি যেটাই বলেন না কেন, যাদের গাড়ি আছে, যারা গাড়ি ইউজ করেন, যারা গাড়ি কিনতে চাচ্ছেন, তাদের মধ্যে কিন্তু সবসময় একটা কনফিউজ থাকে যে গাড়িটা এলপিজি চলবে নাকি সিএনজি তে চলবে নাকি তেলে চলবে। সো এই বিষয়গুলো নিয়ে কিন্তু অলরেডি আমার অনেক ভিডিও আছে। তারপর আজকের ভিডিওটা একটু ডিফারেন্ট। এলপিজি, সিএনজি, গ্যাসোলিন যেটাই বলেন না কেন, প্রাইসটা সবসময় ভেরি করে। সো ভেরি করার জন্যই কিন্তু সবসময় একটা কনফিউজের মধ্যে থাকে মানুষ যে কোনটার দাম কখন বেড়ে যাবে, কোনটার দাম কমে যাবে। সো অনেকেই সিএনজি করার পরে চিন্তা করতেছেন এলপিজি করব, আবার অনেকে এলপিজি করার পরে চিন্তা করতেছেন সিএনজি তে চলে যাব। সো এই যে একটা কনফিউজ থাকে সবসময়, কারণ সবসময় যেহেতু প্রাইস গুলো ভেরি করে, তো সেজন্যই কিন্তু মানুষের মনে এই কনফিউজটা চলে আসে। আর আরেকটা বিষয় বলতে হয়, এখনকার যে গাড়িগুলোর টেকনোলজি, তো সেখান থেকে আসলে কিছু কিছু গাড়িতে কিন্তু সিএনজি তে ভালো পারফরমেন্স পাওয়া যায় না, আবার কিছু গাড়িতে আছে এলপিজি করা পসিবল হয় না। তো কোন গাড়িগুলোতে এলপিজি করা পসিবল হয় না আর কোন গাড়িগুলোতে সিএনজি তে ভালো পারফরমেন্স হয় না, সেই বিষয় নিয়ে আজকের এই ভিডিওটা। তো প্রথমে যে কথাটা বলতে হবে সেটা হচ্ছে প্রাইস নিয়ে, কারণ প্রাইস যেহেতু ভেরি করে, গাড়িতে সিএনজি করবেন নাকি এলপিজি করবেন এবং কোনটার ভালো পারফরমেন্স পাবেন এবং গাড়িতে কোনটা ভালো চলবে, প্রথমে তো প্রাইসটা আছেই, তারপরেও কিন্তু আরো অনেক রিজন আছে। তো প্রাইসের কথা যদি বলি, আগে যেমন এলপিজি 42 টাকা থেকে শুরু করে, অর্থাৎ 42 টাকা থেকে শুরু করে বাড়তে বাড়তে এখন 60+, অর্থাৎ 60 টাকা 26 পয়সার মতো অলরেডি চলে এসেছে। আর সিএনজির কথা যদি বলি, সিএনজির প্রাইসও কখন বাড়ে কখন কমে সেটাও বলা যাচ্ছে। আবার আমরা পেট্রোল অকটেনের কথা যদি বলি, পেট্রোল অকটেনও বাড়তে পারে কমতে পারে। সো এই যে বিষয়গুলো কনফিউজে থাকা, যখন সিএনজির দাম বাড়ে মানুষ এলপিজি তে চলে যায়, এলপিজির দাম বাড়লে সিএনজি তে চলে যায়। তো এটা না করে আসলে ফিক্স একটা কোনো কিছু থাকা উচিত। এলপিজির কথা যদি বলি, এলপিজির গাড়িগুলো কিন্তু পারফরমেন্স ভালো পায়, অর্থাৎ তেলের মতোই পারফরমেন্স পাওয়া যায়। আর সিএনজির কথা যদি বলি, টুইনিং এর সমস্যা, সিএনজি পাম্পের লাইন, হেভি ওয়েটের একটা গ্যাসের সিলিন্ডার, সো সবকিছু মিলিয়ে যদি আপনি একটু কম খরচের কথা চিন্তা করেন, তেলের থেকে কম, তাহলে আমি বলবো এলপিজি অবশ্যই। সেটা এলপিজি যেখান থেকে করেন না কেন। আর এলপিজি করার ক্ষেত্রে অবশ্যই একটা ভালো জায়গা থেকে করতে হবে, ভালো একটা প্রতিষ্ঠান থেকে করতে হবে, যে প্রতিষ্ঠানের অবশ্যই বিস্ফোরক অধিদপ্তরের লাইসেন্স আছে। সো এরকম একটা প্রতিষ্ঠান থেকে অবশ্যই এলপিজি করাবেন, তাতে করে আপনি একটা আস্থা পাবেন যে একটা ভালো প্রতিষ্ঠান থেকে এলপিজি করিয়েছেন। গাড়ির পারফরমেন্সের দিক থেকেও যদি বলেন, তাও ভালো পাবেন। ইভেন এলপিজি অ্যাক্সেসরিজ এর একটা বিষয় থাকে, সো কোন ব্র্যান্ডের এলপিজি অ্যাক্সেসরিজ এলপিজি করা হচ্ছে, এই বিষয়গুলো কিন্তু মাথায় রেখে কিন্তু এলপিজি করা উচিত। আর সিএনজির কথা যদি বলি, সেটা হচ্ছে এখনকার যে গাড়িগুলো টেকনোলজি, ভিভিটিআই ইঞ্জিনের যে গাড়িগুলো এখন আছে বা আসতেছে, এই গাড়িগুলো কিন্তু সিএনজি তে ভালো পারফরমেন্স পাওয়া যায় না। আর সিএনজি তে ভালো পারফরমেন্স পেতে হলে আপনাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে সিকোয়েন্সিয়াল টাইপের সিএনজি করতে হবে। সিকোয়েন্সিয়াল টাইপের সিএনজি যদি করেন, তো আশা করি যে ভালো একটা পারফরমেন্স পাবে। ইভেন সব জায়গা থেকে কিন্তু সিএনজি সিকোয়েন্সিয়াল করাও পসিবল হয় না। যারা এলপিজির কাজ ভালো করতে পারে তারাই সিএনজি সিকোয়েন্সিয়াল ভালো করতে পারবে। সো এখন দেখা গেছে যে কম খরচের জন্য কিন্তু অনেক সময় মানুষ অনেক জায়গায় যায়, যে একটু খরচ কম, 5,000 টাকা, 10,000 টাকা, 20,000 টাকা, যেটাই বলেন না কেন, একটু খরচ কমের জন্য কিন্তু মানুষ আননোন কিছু কোম্পানি থেকে এলপিজি করে বা সিএনজি করে, করার পরে তারা কিন্তু আবার ওই যে একটা সমস্যার মধ্যে ভুগে, তারপরে দেখা গেছে যে ফাইনালি কোনো একটা ভালো প্রতিষ্ঠানে গিয়ে ট্রেনিং করাইতে হয়, আবার অল্টারনেট কাজ করাইতে হয়। সো সব মিলিয়ে কিন্তু তার টাকা আরো বেশি খরচ হয়ে যায়। যেহেতু নতুন গাড়িগুলোতে সিকুয়েন্সিয়াল টাইপের সিএনজি করতে হয়, তো সেক্ষেত্রে কিন্তু অবশ্যই ভালো একটা প্রতিষ্ঠান থেকে করতে পারেন। আর নর্মাল সিএনজি, আগে যে সিএনজি গুলো ছিল, ওই টাইপের সিএনজি যদি ভিভিটিআই ইঞ্জিনের গাড়িগুলোতে করেন, অবশ্যই ভালো পারফরমেন্স পাবেন না ভিভিটিআই ইঞ্জিনের যে গাড়িগুলো। তো যাই হোক, আর অনেকে জানতে চেয়েছেন যে ভাই, কোন ধরনের গাড়িগুলোতে এলপিজি সিএনজি করা যায়, কোন ধরনের গাড়িগুলোতে করা যায় না। তো এই বিষয়গুলো আমি কিন্তু বারবারই অনেক ভিডিওতে বলেছি। তো তারপরে বলে দিচ্ছি যে কিছু গাড়িতে আছে এলপিজি করা পসিবল হয় না, সেটা হচ্ছে নিশান এক্সটাইল 2014 মডেলের পরের গাড়িগুলো এলপিজি করা পসিবল হয় না। তারপরে হচ্ছে হুন্ডা ভিজেল হাইব্রিড কিংবা নন হাইব্রিড যেটা হোক না কেন, এলপিজি করা পসিবল হয় না। তারপরে হচ্ছে মাজদা, যে কোনো মডেলের গাড়ি এলপিজি করা পসিবল হয় না। এছাড়াও আর অন্যান্য অনেক গাড়ি থাকতে পারে। আর চাইনিজ কিছু গাড়ি আছে, ডিএফএসকে গ্লোরি, এই টাইপের যে গাড়িগুলো আছে, এগুলো অনায়াসে এলপিজি করা যায়, এগুলোতে কোনো সমস্যা হয় না। আর এগুলো নিয়ে অনেক ভিডিও আমার দেওয়া আছে। তো সবকিছু মিলিয়ে আমি বলবো এটাই, যে ভালো একটা প্রতিষ্ঠান থেকে এলপিজি করাবেন। আশা করি আজকের ভিডিও থেকে অনেকে উপকৃত হয়েছেন। আর আজকের এই ভিডিওটার স্পন্সর অ্যাক্টিভ এলপিজি। আপনারা যারা অ্যাক্টিভ এলপিজি থেকে গাড়ি কনভার্সন করতেছেন, ভিডিও ডিসক্রিপশনে ফোন নাম্বার বিস্তারিত সবকিছু দেওয়া আছে, আপনারা চাইলে ফোন করে আরো বিস্তারিত জেনে নিতে পারেন। আর আমার এই ভিডিওটা সম্পর্কে কোনো মতামত থাকলে একটু কমেন্ট করে জানাবেন। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে, আগে থেকে সাবস্ক্রাইব না করে থাকলে, আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।